প্রামাণ্য সব দেখেও যেন ঘাপলাটা পুরোপুরি ধরা যাচ্ছে না। মুবাশির আদনান যে সেই ব্যক্তি নন তার ঠিকঠাক প্রামাণ্য নেই। আছে, তবে তার উত্তর কি আদৌ মিলবে? এই লোক মাত্র 1 বছর যাবৎ পাগলাগারোতে ছিল। তার আগে কোথায় ছিল মুবাশির আদনান? তীব্র, তুমি তোমার সোর্স কাজে লাগাও, আমিও দেখছি কি করা যায়। কিন্তু সবার আগে বরদা ভাইকে যে সতর্ক করতে হবে। তোর জামাই আমাকে সেই প্রথম দিনেই সতর্ক করেছিল। হয়তো আবেগে আপ্লুত হয়েছিলাম, তবে আমারও মনে হয় তিনি আমার পাপা নন, হতেই পারেন না। এই অসময়ে মাহিনকে ছাদে দেখিয়ে চমকায় মেহের। রাত অনেক গভীর। আজকের রাতটা অনেকের জন্যই কান্নার রাত। বাড়ির মেয়ের ঘরের ছেলে মরেছে। মায়া বেগম হয়তো বাবার কোলে মাথা রেখে বিড়বিড় করছেন আর কাঁদছেন, আর নুরিয়া হয়তো স্বামীর জন্য ফুটে ফুটে কাঁদছেন। বরদা ভাই, তুমি যদি জানতেই তাহলে তালুকদার বাড়ি ছাড়লে কেন? বোকামি। এখানে থাকলে যে আমার পুরো পরিবারের ক্ষতি করতো ওই লোক। এখন তো শুধু আমার। মারিয়াম এতদিন বাবার বাড়ি ছিল। সালিমের বিয়ের সময় আসলেও ওই বাড়ি এখনও ওকে নেয়নি, এই বাড়িতেই আছে। দোস্ত, আমার জন্য রিস্ক নিলি? চিন্তা করিস না, তোর কিছু হবে না। ওই লোক তোর একটা চুলও ছিঁড়তে পারবে না। আমার লোক নজর রাখছি। তীব্র, কেন এমন করলে? লোকটাকে প্রথম দিনই গোডাউনে নিয়ে মারলে হয়তো সব উগলে দিত। এখন তো বরদা ভাইয়ের জীবন সংকটে পড়বে। জানো তো মেহের, তুমি সবসময় আমার সিদ্ধান্তে সন্দেহ করো। আমি মাহিনের বন্ধু। ওর বিপদ হবে এমন কাজ করার আগে শতবার চিন্তা করেছি। তীব্র মন খারাপ করে চলে যেতে নেয়। মেয়েদেরও খারাপ লাগে অনেক। সত্যি এত চিন্তা করতে গিয়ে সে বারবার কোনো না কোনোভাবে তীব্র মনে ঘা দেয়। তীব্র তো মানুষ, কত সহ্য করতে পারবে? এতদিন তো মন খারাপ হলে বলতেও পারতো না, এখন পারছে, এই অনেক। মেয়ের ইশারায় মাহিনকে নিজের অসহায়ত্ব বুঝিয়ে তীব্রকে সামলাতে বলে। মাহিন আগে থেকে মেয়ের দিকে তাকিয়েছিল, তাই ইশারা বুঝে না সূচক মাথা নাড়িয়ে তীব্রর আগে হনহনিয়ে বেড়ে যায়। যার আগে ছাদের দরজাও লাগিয়ে যায় বাইরে থেকে। মাহিন দরজা খুলে দেয়। ওই মাহিন। দরজায় সজোরে লাথি মারে তীব্র। না, এই আজও কারো কান অবধি পৌঁছাবে না। 3 তলা পুরোটা ফাঁকা, 2য় তলায় তো ফাঁকা, নিচতলায় আজ সবাই। আজ কি ঘুমানোর দিন নাকি? তীব্র, উত্তেজিত হয়েও না। তীব্র কথা বলে না, অন্যদিকে তাকিয়ে থাকে। রাগ কমানোর চেষ্টা করে। সে চায় না তার রাগ দেখে তার প্রিয়তমা কষ্ট পাক। সে সত্যিই চায় না এমনটা করতে। তীব্র, কিছুক্ষণ নীরবতার আনন্দ নেই, চলো। তীব্র নিজের রাগকে দমন করে মেহেরকে নিয়ে দোলনায় বসে। আকাশে মেঘ করেছে। সারা আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। হয়তো ঝুম বৃষ্টি নামবে। দোলনার ওপর সুন্দর ছাউনি আছে। মাহিন যদি দরজা নাও খুলে তবুও ওরা বেশ এখানে রাত কাটাতে পারবে। ভোরবেলা নুরিয়াকে ছাদে নিয়ে এসেছে তৃষ্ণা। একটু সতেজ হাওয়া পেলে ভালো লাগবে মেয়েটার, আর হাঁটাহাঁটি করলে শরীরটা নেতিয়ে পড়বে না। তবে বিশ্রামেরও প্রয়োজন শতভাগ। কাল রাতে ঘুমায়নি কেউ। নুরিয়ার চোখ আটকে গেছে দোলনায় ঘুমন্ত 2 পবিত্র প্রেমের বন্ধনে আবদ্ধ প্রেমিক প্রেমিকার দিকে। তীব্র আর মেয়ের এখানেই ছিল সারাটা রাত। শেষ রাতের দিকে ঘুমিয়েছে। নুরিয়ার বুকের ভিতরে খুব করে জ্বালা হচ্ছে। তার সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। মন বলছে, আমি ভালোবাসা না পেলে অন্য কেউ ভালোবাসা কেন পাবে? তৃষ্ণা নুরিয়াকে হঠাৎ করে রাখতে দেখে ওর চোখ সই তাকায়। দুজনকে একসাথে দেখে একটু হাসে। তবে অবাক হয় নুরিয়া রেগে যাওয়া নিয়ে। পরে ভাবে হয়তো তুর্যকে হারিয়ে অন্য কাউকে তার ভালোবাসার মানুষটার এত নিকটে দেখে ওর হিংসা হচ্ছে, তাই রাগ দেখাচ্ছে। নুরিয়া, সকাল তো ভালোই হয়েছে, চলো তোমায় দোতলায় রেখে আমি নিচে যাব, রান্নাবান্না করতে হবে, চলো। নুরিয়া ঠিক হয়ে দাঁড়িয়ে। মন চাচ্ছে হয়তো ছুটে গিয়ে ওদের আলাদা করার, তবে তা সম্ভব না। তাই নুরিয়া একাই নিচের দিকে যেতে নেয়। পিছু পিছু তৃষ্ণাও বেরিয়ে আসে। তৃষ্ণা জানে আর কিছুক্ষণ সেখানে থাকলে হয়তো নুরিয়া আরও হাইপার হয়ে যেতে পারে, তাই নিয়ে আসা। হাইপার হওয়ার থেকে বারান্দায় বসে থাকুক, তা ওঠের। প্রায় অনেকগুলো দিন পর প্রিয় স্ত্রীর কাছে থাকছে মাহিন। এ যে এক ছাদের নিচে আছে, এতেই মন যেন ওকে বলছে, তোরই তো বউ, তোর কাছেই থাকবে, পালাবে নাকি? মারিয়াম রান্নাঘরে তৃষ্ণার সাথে কাজ করছে, আর কিছু নিয়ে আলোচনা করছে। তখনই রান্নাঘরে কেউ আসে। মায়া বেগম এসেছেন। ওদের দুজনকে রান্না করতে দেখে খেপে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছেন। উন্মাদ হয়ে পড়েছেন তিনি। আব্বা, আব্বা, আমার পোলা মরছে 2 দিনও হয় নাই এখনও, আর তোমরা ভোজ বানাও, ভোজ? আমার পোলার মৃত্যুর খাবার এত শখ? কি আজগবি কথা বলছেন? হয়তো মায়া বেগম নিজেও জানেন না। তানিয়া সকাল সকাল স্বামী নিয়ে হাঁটতে গিয়েছিল। বাসে ফিরে চিৎকার চেঁচামেচি শুনে বিরক্ত হয় সে। কণ্ঠ তার বড্ড চেনা। তার মা ছাড়া এভাবে কেউ চিৎকার করে না। রান্নাঘরের দিক থেকে আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে যায় সে। মারিয়াম আর তৃষ্ণার উপর যে রাগ দেখাচ্ছেন কেন, তা তানিয়া অল্প হলেও বুঝেছে। নিজের মাকে কি সে চিনবে না নাকি? তবুও আবারও সে তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তানিয়া রে,
আমার মৃতপ্রায় মৃত্যুর 2 দিনও হইল না, আর এরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো রে। তানিয়া বিরক্ত হয় মায়ের মিথ্যা বলার ধরন দেখে। তবে সে এও জানে একজন মায়ের কাছে সন্তান কি। সে নিজের সন্তানদের ওপর দিয়ে এখন সব উপলব্ধি করে, তাই তো অন্যের কষ্ট বুঝতে পারে আগের তুলনায় অনেক বেশি। মা, তোমার হয়তো তুর্জয়ের জন্য কষ্ট হচ্ছে, তবে ওদের যে হচ্ছে না এমন না। কিন্তু তুমি তুর্জয়ের মা, তাই তোমার কষ্ট সবার থেকে বেশিই হবে। আর তুমি এই বিষয়টা জানো, এ কারণে ওদের সাথে খারাপ আচরণ করছো না, বরং নুরিয়াকে এ বাড়িতে থাকতে দেওয়ার কারণে বলছো। আচ্ছা মা, তুমি কি চাও তোমার ছেলের মতো তার শেষ চিহ্ন তোমার থেকে দূরে চলে যাক? শেষ চিহ্ন মানে? মা, নুরিয়া প্রেগনেন্ট। তোমার ছেলের বাচ্চা ওর পেটে বড় হচ্ছে, ও মা হতে চলেছে। মায়া বেগমের কথাটা শুনতে দেরি হলেও ছুটে যেতে দেরি হয়নি। যদিও তিনি নুরিয়াকে প্রথম থেকে অপছন্দ করতেন, তবুও ছেলের শেষ সম্বলের কথা চিন্তা করে ছুটেছেন। মাহিন ঘুম থেকে উঠিয়ে দেখে মারিয়াম পাশে। বেলা অনেক হয়েছে। চটপট উঠে পড়তে ওয়াশরুম থেকে পানির শব্দ পায়। বুঝে যায় মারিয়াম হয়তো ওয়াশরুমে। মাহিন বারান্দায় গিয়ে দাঁড়ায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে চাইতে যেন মোহনীয়তা গ্রাস করে তাকে। নারীর ভেজা চুল যখন গালে লেপটে থাকে তখন নাকি পুরুষের মাদকতার পরিমাণ বেড়ে যায় অনেকখানি। মাহিনকে বিছানা না দেখে এদিক ওদিক তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে। অস্বস্তিরা ঘিরে ধরে তাকে। স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক এখনও তাদের নয়, তাই হয়তো এই অস্বস্তি। মারিয়াম, আজ হসপিটালে একসাথে যাব, অপেক্ষা করো। মাহিন ওয়াশরুমে ঢুকতেই যেন ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস নেয় মারিয়াম। আর মাহিন সে তো ওয়াশরুমে ঢুকে বড় বড় শ্বাস ফেলছে। কি করতে যাচ্ছিল সে ভেবেই লজ্জা লাগে তার। এরকম করবে সে ভাবেনি। এই কথা সত্যিই ঠিক। পুরুষত্বে ব্যক্তিত্ব ধ্বংসে নারীর অবস্থান সর্বশিখরে, তবে সেই নারী স্ত্রী হলে দুজনের সম্মতিতে ব্যক্তিত্ব গড়ে ওঠে দৃঢ়ভাবে। মুবাসির আদনান কোথাও থেকে এসেছেন মাত্র। ড্রয়িং রুমে কারো উপস্থিতি টের পেয়ে সচেতন হয়ে নেন, যদিও বাড়ির চাবিটা ওনার কাছে। মুবাসির আদনান দেখতে পান বৃদ্ধ করে এক লোক বসে আছে সেখানে। মুখে তার অদ্ভুত রহস্য ঘেরা হাসি ফুটে ওঠে। এমপি সাহেবের হঠাৎ করে আমার কথা মনে পড়ল কিভাবে? তোমার দলের লোক আমার ছেলেরে হত্যা করেছে, আর তুমি কি করো মিয়া? আরে আরে, হাইপার হচ্ছেন কেন? আর আমার কিসের দল? আমি এই দল বলে নেই বাবা, শুধু শুধু ফাঁসাবেন না যেন। যাবে? চিৎকার করবেন না এমপি। আমার পরিচয় যেন মুখ দিয়ে না বের হয়। প্লাস্টার সার্জারি করিনি ধরা পড়ার জন্য। নিজের মুখ বন্ধ রাখুন। মুখ থমথমে হয়ে যায় বৃদ্ধের। হঠাৎ করে উনি কাঁপতে লাগেন। বসে পড়েন সোফাতে। এত রিস্ক নিয়ে এখানে আসার মানেটা কি? কিছুই না। যার কাছে সাহায্যের জন্য আসা সেই তো বরং হুমকি ধামকি দিচ্ছে। আহা এমপি, মুখোশ সরিয়ে বসো। নিজের মুখোশ উদযাপন করলেও তোমাদের ক্ষেত্রে আমি বিরক্ত হই। মুখ থেকে নকল দাড়ি আর চোখের কালো চশমা খুলতে ওই বৃদ্ধ লোককে চেনা চেনা লাগে। এ যে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের এমপি, যার ছেলেকে কিছুদিন আগে নির্মমভাবে খুন করেছিল তীব্র। কারণ ছিল নারীর প্রতি অবিচার। তাদের জীবন ধ্বংস করে বিনোদন নেওয়া, পাচার করা, কুঠিবাড়ি চালানো প্রভৃতি। এমপি জুয়েল রানা যখন একজন মানুষ, উপরে যত ভালো ভেতরে তার চেয়েও শতগুণ খারাপ। সময়ের গতি ধরে রাখা অসম্ভব। তেমনি সময় অসময় আস্তে আস্তে পুরো 15টা দিন কেমন করে যেন কেটে গেছে। মাত্র এই কয়দিনে অনেক কিছু হয়েছে। সব বদলে গিয়েও যেন থমকে গেছে। কি বলবে বলার ভাষা সবাই হারিয়েছে। 2 মেয়ে শ্বশুরবাড়ি থেকে প্রশ্ন করা হলে কি উত্তর দেবে তাও গোছানো হচ্ছে ইতিমধ্যে। নুরিয়া ক্যাচাল করেছে। তার মতে মেহের নাকি তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছে। মিথ্যা অপবাদ দিয়েছে। কারণটা কি জানেন? নুরিয়া চিন্তা করেছিল এই পৃথিবীতে বাবা না থাকলে সবাই পর, আর তাই সৎ হলেও একটা ভালো বাবা চাই নুরিয়ার তার সন্তানের জন্য। আর সে বাবা হিসেবে তীব্রর চেয়ে বেস্ট কাউকে পায়নি। অতীত। মেয়ের নিচতলার দিকে আসার সময় নুরিয়া সবে সিঁড়িতে পা রাখে। নুরিয়া যখন 2টা সিঁড়ি অতিক্রম করে ততক্ষণে মেহের ওর সামনে। পাশ কেটে যেতে নিলেই ধাক্কা না লাগলেও সে পড়ে যেতে নেয়। তবে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলে মায়া বেগম। আরে নুরিয়া, সাবধানে, এখনই তো পড়ে যেতে। মা, আমি তো সাবধানেই যাচ্ছিলাম। মেহেরই তো ধাক্কা দিল। মেহের কেন ধাক্কা দিবে তোমায়? মা, তুর্য ওকে রেখে আমায় বিয়ে করেছিল, এখন ওর সন্তান আমার পেটে। মেহেরের হয়তো খারাপ লাগছে তাই। মিথ্যা বলছো কেন ভাবি? আমি তোমায় কখন ধাক্কা দিলাম? তোমার শরীরের সাথে তো আমার টাচও লাগেনি। মেয়ে নুরিয়ার পেটে বাচ্চা, ও কি নিজের ক্ষতি চাইবে? ভুল করলে ভুল স্বীকার করতে হয়। তোর কথা ভেবে আমি তুর্যকে ক্ষমা করিনি, আর তুই কি না আমার সন্তানের শেষ সম্বল হারাতে ব্যগ্র হয়েছিস? মেহের অবাক হয়ে যায়।
তার ফুপি তাকে বিশ্বাস করল না। অপরাধ না করে অপরাধী গণ্য করা হলো তাকে। ঠিক তখনও মেহেরকে অবাক করে দিয়ে নুরিয়া কাঁদতে কাঁদতে বলল, আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে আমার কত খেয়াল করতো, কেন হারিয়ে গেলে দুর্জয়? মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার নাটক করে নুরিয়া। তবে এবার আর ধরতে পারেন না মায়া বেগম। তিনি যে দূরে পাশ ফিরে মেহেরকে বকতে ব্যস্ত ছিলেন। নুরিয়া এমন জায়গায় পড়েছিল যে সেখানে ছোট ছোট কয়টা টব রাখা ছিল, বারান্দা নেওয়ার জন্য এখানে রাখা। সেগুলোর ওপরে গিয়ে পড়তেই ও বাবা ও মা বলে চিৎকার করে ওঠে সে। মর্মর শব্দে সেদিকে তাকাতেই রক্ত দেখে চমকে যান মায়া বেগম। মেহেরও চমকে যায়। নুরিয়ার চিৎকারের আওয়াজে পুরো বাড়ি এক হয়ে যায়। দ্রুত ওঠানোর চেষ্টা করা হয়, পারে না মায়া বেগম আর মেহের। বাসা পুরুষ মানুষই নিয়ে একজন, বৃদ্ধ একজন আছে, সে তো বিছানায় পড়া এখন। তখনই জায়েনকে আসতে দেখে মায়া বেগম কাঁদতে কাঁদতে বলে ওঠে, জায়েন বাপরে, নুরিয়ারি একটু ওপরে নিয়ে চল বাপ, তাড়াতাড়ি চল। জায়েনের ইচ্ছা না থাকলেও সাহায্য করে সে। ডাক্তার ডাকা হয়। সবার মন ভেঙে দিয়ে ডাক্তার জানায় নুরিয়ার মিসক্যারেজ হয়েছে। পাশাপাশি কোমরে প্রচণ্ড আঘাত পাওয়ায় হয়তো 2-3 দিন হাঁটতেও পারবে না ঠিকঠাক। গুটি কয়েক ওষুধের নাম লিখিয়ে আর একবার কোমরের এক্সরে করে নিতে বলে চলে যায় ডক্টর। সব দোষ মেহেরের। এই মাইয়া যদি তখন আমার দুর্জয়ের বোরে ধাক্কা না দিত তাহলে এমন কিছুই হইতো না। মহাসিন ভাই, তোমার মাইয়ার জন্য আমার ছেলে শেষ সম্বলও আমি হারাইছি। মায়া বেগমের কান্নায় পরিবেশ যেন ভারী হচ্ছে। মহাসিন তালুকদার জানেন না আসলে কি ঘটেছে। জুনায়েদ তালুকদার আর তানমি বেগম কয়েকদিনের জন্য মেয়ের কাছে কানাডা গিয়েছেন। এই তো মাত্র 2 দিন হলো। মহাসিন তালুকদার মাত্র বাড়ি ফিরছিলেন অফিস থেকে, আর হঠাৎ করে এমন হটকারিতা মার্কা কথা শুনে সে সব গুলিয়ে ফেলছেন। মেহের মা কি হয়েছে? মহাসিন তালুকদার মেহেরের কাছে জানতে চান। মেহের বাবার দিকে তাকায় অশ্রুসিক্ত নয়নে। তৃষ্ণার হাতে কেস এসেছে, তাই ইনভেস্টিগেট করে লড়বে সে আদালতে, তাই বাড়িতে নেই। আর মারিয়া মাহিন একসাথে যায় আবার একসাথেই ফিরে। তবে এ বাড়িতে মারিয়ামকে দেখে সে যায় মুবাশির আদনানের কাছে। সবাইকে তৃষ্ণা বুঝিয়েছে নুরিয়ার এই অবস্থায় বাসায় ডক্টর থাকলে ভালো। তাই আব্বু, বিশ্বাস করো আমি নুরিয়া ভাবিকে ধাক্কা দিইনি, উনি নিজেই পড়ে গেছে। ফুপি, তুমিও তো সেখানে ছিলে, মিথ্যা বলছো কেন এখন? তুই ধাক্কা না দিলে কি ও ওখানে দাঁড়িয়ে থাকতো? আর ও যদি ওখানে দাঁড়িয়ে না থাকতো ওর কি মাথা ঘুরতো? ঘুরলেও হয়তো এমনি পড়তো না। তোর ধাক্কা দেওয়ার কারণেই হয়েছে। তুই আমার নাতির খুনি। আহা মায়া, শান্ত হো। এভাবে চিৎকার করে অসুস্থ হবি? মেহের মা, তুইও ঘরে যা, আমি তোর ফুপিকে দেখছি। মেয়ের উল্টো দিকে হেঁটে যেতে নাই। কষ্ট পায় বাবা, হয়তো বিশ্বাস করেনি তাকে এই ভেবে। তবে মহাসিন তালুকদার মেয়ের হাত ধরে আলতো সুরে বলেন, আমি বিশ্বাস করি মা তোকে। তোর ফুপির কথায় কষ্ট পাস না, অতিশোকে পাগল হয়ে গেছে। তোর হৃদমাজারে থাকতে চাই গভীরে, অতুল হারা বাকে গাইতে চাই সমস্বরে। তোর নামের অক্ষরে আমি আটকেছি কেমন করে, তোর নামের অক্ষরে আমি আটকেছি কেমন করে। গিটার হাতে এমনিতে টুংটাং শব্দ করছে জায়েন। অনেকগুলো দিন হয়েছে তার জীবন থেকে রিনি হারিয়ে যাওয়ার। রিনি কি আদৌ কখনো তার জীবনে ছিল? হয়তো না, তবে আশেপাশে তো ছিল। মোবাইলের দিকে তাকিয়ে হাত থেমে যায় জায়েনের। বুসরা কল করেছে। সেম ব্যাচে পড়লেও কখনো তেমন করে কথা হয়নি একে অপরের। জায়েন তো 2 বোন নিয়েই ব্যস্ত থাকতো, আর বাইরে 4-5 জন ফ্রেন্ড ছিল। এইটাই অ্যানাপ ছিল ওর কাছে। হয়তো ইমার্জেন্সি ভেবে কল রিসিভ করে জায়েন। কেমন মাদকতা মেশানো কণ্ঠ শোনা যায় ওপাশ থেকে। হয়তো ড্রাঙ্কড হয়েছে মেয়েটা। বলছে, এই যে গোমরামুখ, কি হয়েছে তোমার? আগে তো হাসতে, এখন কেন হাসো না? আমার না তোমার হাসিটাকে আমার করে চাই। না না, আমার তো পুরো তুমিটাকে চাই। তুমি কি আমার একান্ত মানুষ হবে? জায়ানের কণ্ঠটা ভালো লাগে, তবে বুস্টার কথা ওর ভালো লাগে না। এই কথাগুলো বলতে কি আজ মেয়েটা নাম্বার নিয়েছিল? বড্ড ফাজিল মেয়ে তো। ভাবা যায় কোনো মেয়ে এমনও করবে? রাগান্বিত কণ্ঠে জায়ান বলে ওঠে, এই মেয়ে, এই তুমি কি ছাইপাশ গিলেছ নাকি? কি সব আজে বাজে বকছো? থাপ্পড়ে সোজা করতাম সামনে পেলে। ইস, আমি কেন ছাইপাশ খাবো? আমি তো জুস খেয়েছি, আর তুমি আমায় মারবে? আরে আরে, কেঁদো না, মারবো না। এই জুস খেয়েছো, ভালো হয়েছে, এখন ঘুমাও, রাখছি। প্লিজ আমায় ছেড়ে যেও না। সবাই যদি চলে যাও তাহলে আমি বাঁচব কিভাবে? তোমার পরিবার নিয়ে, পড়াশোনা নিয়ে, আর বন্ধুদের নিয়ে। মায়া বেগম সবার উপর রাগ দেখিয়ে নুরিয়াকে নিয়ে বাড়ি ছেড়েছেন। গোলাম ফখরুল বাদ সাধেননি, বরং এত কষ্টের মাঝেও যেন বেশ খুশি হয়েছেন। এই বাড়িতে থাকলে ওনার সম্মানে লাগতো। ওনার মৃত ছেলের কলিজাতে যে আঘাত লাগতো মনে করেন গোলাম ফখরুল। তবুও স্ত্রীর কথা ভেবে থাকতে বাধ্য ছিলেন তিনি। আজ যেন মুক্তি পেলেন। স্ত্রী তার বাপের বাড়ির লেটা চুকিয়ে এসেছে। নুরিয়া, জানি না কিভাবে কি হলো। তুমিও ভুলে যাও, যেহেতু তুমি আমাদের বাড়ির বউ, আমাদের দায়িত্ব। আজ থেকে আমাদের সাথে তুমি আমাদের মেয়ে হয়ে এখানে থাকবে।
নুরিয়া পুরোপুরি ভেঙে পড়েছে। নিজেকে বারবার আঘাত করতে চাইছে। তার মনে হচ্ছে তুর্জয় তার সাথে অভিমান করে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কেড়ে নিয়েছে। তুর্জয় হয়তো নুরিয়ার ভাবনায় রাগ করছিল। নুরিয়া কেন ভাবলো অন্য কাউকে তুর্জয়ের বাচ্চার বাপ বানাবে? তুর্য হয়তো নিজের সন্তানকে নিজের পরিচয় দিতে পারবে না ভেবেই হয়তো কেড়ে নিয়েছে তার থেকে। মায়া বেগমের একটা কথাও কানে ঢোকেনি নুরিয়ার। এ বোধহয় নুরিয়া শেষ হয়ে যাবে। মাত্র 2 দিনে নুরিয়াকে একদমই চেনা যাচ্ছে না। চুল উস্কো খুস্কো, চেহারা শুষ্ক, মুখটা ক্লান্ত, একদমই যেন আগে নুরিয়ার বিপরীত। মা, আমি একটু গোসল করব। নুরিয়ার কথা বলতে দেরি হলেও মায়া বেগম গোসলখানা অবধি ওকে পৌঁছে দিতে দেরি করেন না। তিনিও তো মৃত সন্তানের মা, তাই হয়তো বোঝেন সন্তান মরণই কেমন জ্বালা হয়। শাওয়ারের নিচে দেওয়ালে হাত ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে নুরিয়া। নিজেকে দেখে তার নিজেরই ঘৃণা হচ্ছে। বারবার তার মনে হচ্ছে সেই তার সন্তানের খুনি। নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে তার। ধরতে গেলে তো সেই প্রকৃত খুনি। সে যদি ইচ্ছাকৃতভাবে না পড়তো হয়তো সে পিছলেই পড়তো না। বেবিও সুস্থ থাকতো, বেড়ে উঠত। মাম্মাকে মাফ করে দিস বাচ্চা, মাম্মা তো তোর খুনি। তাহলে বল মাম্মা কি করে বেঁচে থাকি? সুইসাইড তো করতে পারবো না, তবে জীবনে সব সকালাত কিছুই আর রইল না। সন্তান হচ্ছে মায়ের জন্য এক অনুভূতি। সবার কাছে একজন মানুষ হিসেবে খারাপ হলেও মা কিন্তু তার নারী ছেঁড়া ধনকে প্রচণ্ড ভালোবাসে। তার জন্য যেমন খুন করতেও রাজি, তেমনি খুন হতেও। সেখানে সেই নুরিয়াও তো মানুষ, হবু মা ছিল। বাচ্চার বাবা তার প্রেমিক পুরুষ মাহারাম অর্থাৎ স্বামী ছিল। আবার বলবেন না যেন স্বামী কি কখনো প্রেমিক পুরুষ হয় কি না? হয়। প্রেমিক পুরুষকে বিয়ে করলে যেমন প্রেমিক পুরুষটা স্বামী হয়, তেমনি বিয়ের পর একজনের ভালোবাসার মানুষ হয়ে ওঠেও প্রেমিক পুরুষ পাওয়া যায়। শাওয়ার থেকে বের হতে নুরিয়ার কেমন যেন লাগতে লাগে। শরীর তার অনেক দুর্বল। হসপিটালে 2 দিন থাকতে বলেছিল, কিন্তু সে নাছোড়বান্ধা যায়নি, ওখানেই ছিল। আর আজ বাড়িতে। আপু, নসীনকে দেখে চিৎকার করে কেঁদে ওঠে নুরিয়া। বোনের কাছে বোনের অনুভূতি যেন প্রকাশ পায় অতি দ্রুত। বোন যে আমারও ভালোবাসার মানুষ। আমি বুঝি বোন মানে কি। কান্নাটা ডুকরিয়ে বেরিয়ে আসতে চায়। মস্তিষ্ক যেন মনকে জানান দেয় যে ওই তো তোর ভালোবাসার, মন খুলে কথা বলার মানুষ, তুই যার সামনে নির্দ্বিধায় কাঁদতে পারিস। আপু, আর কাঁদে না। দেখ, আমি আছি তো, আমি সারা জীবন তোর পাশেই থাকবো। প্লিজ বোনু, কাঁদিস না। নওশিন ভেজা কণ্ঠে বোনকে সামলাতে থাকে। তারও কষ্ট লাগছে বোনের অংশটার প্রতি। কত নাম ভেবে রেখেছিল, পোশাকও তো কিনেছিল, কিন্তু সে আর পৃথিবীর আলো দেখল না। বোনের দুঃখে যেন আজ নওশিনও ভালো হয়ে গেছে। এটাই হয়তো নিয়ম। মানুষ কঠিন সময়ে কষ্ট পায়, তবে টানা কষ্ট কাউকে প্রচণ্ডভাবে শক্ত করে কিংবা কাউকে প্রচণ্ড নরম করে দেয়। বনু, আমার তানিজা নেই রে। বনু, আমার বাচ্চাকে আমি খুন করেছি, আমি খুনি। আমাকে তুই মেরে ফেল, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই। প্লিজ বনু, আমায় মেরে ফেল। বুসরার সাথে বটতলায় বসে আছে জাইন। আজ 2 দিন বাদে বুসরা ভার্সিটি এসেছে। একই ডিপার্টমেন্টে পড়ছে দুজনে। জাইনের কাছে নিজ থেকে বুসরা এসেছে, কিছুটা সময় চেয়েছে। জাইন রাজি হওয়াতে ওর বন্ধুরা শোর তোলে। বুসরা লজ্জা পেয়ে স্থান ত্যাগ করে। ছুটির পর ভার্সিটির পেছনে এই বটগাছটায় এসে বসেছে ওরা। কী জন্য সময় চেয়েছ? আমি আপনাকে কিছু বলেছিলাম কি সেদিন? কিছু নয়, বরং অনেক কিছু। আমি সেদিন অনেক ড্রাঙ্ক ছিলাম। বন্ধুদের পাল্লায় পরে ভুলবশত খেয়ে ফেলি, আর আপনাকে কল দিয়ে দিই। সরি। ভালোবাসার ইজহারও কি ভুলবশত? জাইনের ভ্রুকুচকানো দেখে বুসরা অবাক হয়ে তাকায়। বুঝতে পারে না কি বলবে। পরিবারে সবাই আছে, তবে ওর প্রিয় দাদাভাইটা আর নেই। বছর 1 আগে ক্যান্সারে ধুকে মারা গেছে। তারপর থেকেই পরিবারের মানুষদের সাথে ওর দূরত্ব। বুসরা উঠে দাঁড়ায়। এ প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক সে নিজের মনকে প্রশ্ন করলে উত্তর পায়। তবে সে জাইনকে জানাতে চায় না। যদি জাইন না করে দেয় কিংবা দা ভাইয়ের মতো হারিয়ে যায়, তখন বুসরা চলে যেতে নেয়। কিছু জিজ্ঞেস করলাম, চলে যাচ্ছ যে? সব প্রশ্নের উত্তর যে সামনের মানুষ দিবে তা তো নয়, তাই না? কিছু উত্তর হয়তো জানার দরকার হয় না, কিংবা নিজ থেকে জেনে নিতে হয়। বুসরা চলে যায়। জাইন বসে থাকে। সেখান থেকে কিছুটা বাদিকে তাকালে ছোট একটা পুকুর। পরিষ্কার করা হয় না বিধায় কচুরিপানা ভরপুর। দৃষ্টি সেদিকে নিক্ষেপ করে অনেক কিছু ভাবে। মুচকি হেসে উঠে দাঁড়ায়। বিড়বিড় করে বলে ওঠে, রিনি, তুমি আমার ভালোবাসা সত্যিই হয়তো ছিলে না। মোয়াজ ভাই ঠিকই বলে যে ভালোবাসলে তাকে না পেলেও কখনো ভোলা যায় না। কিন্তু দেখো, মাত্র কয়েক সপ্তাহ আমি তোমায় পুরোপুরি না ভুললেও একটু হলেও ভুলেছি। জাইনের চোখ ছলছল করছে। বেচারা কতটা কষ্ট নিয়ে কথা বলছে বোঝাই যাচ্ছে। হয়তো ওর কথা ঠিক কিংবা ঠিক না। ভালোবাসা হোক কিংবা ভালো লাগা, সেই ব্যক্তির জন্মদিন, নাম, নাম্বার, কথাগুলো, অপমান কিছুই ভোলা যায় না। যারা ভুলে যায় তারাও কোথাও না কোথাও মনে রাখে। আদালত চত্বরে আজ মোয়াজ এসেছে।
প্রিয়তমাকে আজ সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে। ইদানিং মেয়েটার শরীর খারাপ যাচ্ছে, খেতে গেলেও বমি আসলে দৌড়ে যায়। শরীরটা ওর বড্ড দুর্বল, তাই তো আজ বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মারিয়াম ভাবিও তো ক্যাম্পে চলে গেল কাল ভোরেই। এই, তুমি এখানে কি করছো? প্রেম করতে এসেছি, সুন্দর একটা মেয়ে দেখে প্রেম করিয়ে দাও তো। শয়তান ছেলে, বকে এইসব কি বলছো? মেয়ের তক্তা বানিয়ে ফেলবো। একসময় দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, তারপর প্রণয় এবং তারপর বিয়ে। তাই তো মাঝে মাঝে হাসি ঠাট্টা চলে তাদেরও। বন্ধুত্ব তাই নয় কি? মোয়াজ তার প্রেয়সীর রাগ দেখেও আনন্দিত হয়। এই মেয়েটার সাথে সে গত 2 বছর ধরে সংসার করছে। সংসারে ঝড় উঠলেও তা কখনো দীর্ঘতা লাভ করতে দেয়নি ওরা। হসপিটালে দীর্ঘক্ষণের লাইন অতিক্রম করে গাইনিকোলজিস্টের কাছে এসেছে ওরা। এখানে এসেও বমি বমি লাগছে তৃষ্ণার। তার ধারণা যদি ঠিক হয় তবে পৃথিবীতে নতুন প্রাণের আগমন ঘটবে হয়তো। সব শুনে এবং চেক আপ করে পজিটিভ কথা বলেন ডক্টর। তবুও সিওরিটির জন্য একবার টেস্ট করতে বলেন। মোয়াজ পারলে এখনই তৃষ্ণাকে কোলে নিয়ে 2 চক্কর লাগায়। রেজাল্ট পজিটিভ আসে। হসপিটাল থেকে 3 ঘন্টা পর বের হয় ওরা। তৃষ্ণা, আজ আমি অনেক 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 খুশি। এত খুশি হয়তো আমি তোমাকে পাবার মুহূর্তে হয়েছিলাম। ধন্যবাদ তোমাকে আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য। মোয়াজ, তোমাকে ধন্যবাদ আমাকে স্বয়ংসম্পূর্ণ নারী করার জন্য। আমার অতীতের মতো ভীতু আমাকে তুমি সাহসী করেছিলে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে। আমি সহসা বাঁচতে চাই তোমায়, আমায় এবং আমাদের পুচকিকে নিয়ে। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। আকাশের চাঁদের দিকে মেহের তাকিয়ে আছে, আর তারই পাশে মনমরা হয়ে জারিন বসে আছে। সালিম দুবাই গিয়েছে, দিন 2 হলো। বিজনেসের জন্য বউ রেখে এদিক ওদিক যেতে হয় এই ভাইদেরকে। আর কতক্ষণ এভাবে থাকবি? ভালো লাগছে না। চল রাত করে একটু ঘুরে আসি রিক্সায় করে। তীব্র ভাইয়ের ধমক ইদানিং কম খাচ্ছিস নাকি? আজ সিলেট যাওয়ার আগে কি বলে গিয়েছে? মেহের মনে করে তীব্রর কথা। বাসায় ব্যবসার কথা বলে গেল, প্রকৃত অর্থে সে তো গিয়েছে হসপিটালের খোঁজে। ফেসের সার্জারি হয়েছে ওখানে, আর তাও যে 1 বছর আগে তার খবর পেয়েছে তীব্র। এখন দেখবার পালা লোকটাকে যে সার্জারি করেছে। তাই তো লোকের মাধ্যমে আর না ঘাটিয়ে নিজেই গেল। যদি মুবাশির আদনানের চেহারার মানুষটা ছদ্মবেশী হয় তবে কে সে, আর কী বা তার উদ্দেশ্য? কী রে, কোথায় হারিয়ে গেলি? কোথাও না। সালিম ভাইয়ের সাথে কথা হয়েছে? না। কল দিয়ে দেখ। তোর জামাই হয়তো তোর কলেরই অপেক্ষায়। জারিন মেহেরকে ভ্রুকুচকে কিছুক্ষণ দেখে দোলনা থেকে উঠে গ্রিলের কাছে যায়। ফোনে কিছুক্ষণ টেপাটেপি করে কল লাগায়। মেহের হাসি। মেয়েটাও না। মেহের নিজেও কিছু একটা ভেবে কল লাগায় তীব্রকে। কল ঢোকে, তবে রিসিভ হয় না। চিন্তায় কপালে ভাঁজ পড়ে মেহেরের। সন্ধ্যা করে হসপিটালে এসেছে তীব্র। উদ্দেশ্য সত্যিটা জানা। নিজের লোকটার সাথেও দেখা করেছে। ছেলেটা এই হসপিটালেরই স্টাফ, তাই তো এত সহজে জানতে পারা। এই হসপিটালের প্রথম ফেজ সার্জারি ছিল ওইটা, তাই তো এত দ্রুত খুঁজে বের করা গেল। সব রেডি তো? জি ভাইয়া। এই নিন আমার কোটার আইডি। এগুলো দিয়ে ইনফরমেশন রুম অবধি যেতে পারবেন। মুখে মাস্ক রাখবেন কিন্তু। তুমি যাও তাহলে। ছেলেটা হসপিটালের ব্যাক এয়ার দিয়ে বেরিয়ে যায়। ওপাশ দিয়ে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই চিন্তা নেই ওর। আর তীব্র, সে সুন্দর মতো প্রস্তুত হয়ে নেয়। আজ এসপার ওসপার করেই ছাড়বে সে। ভালো মতো ফুল অফ অ্যাটিটিউড নিয়ে সে 4 তলায় চলে যায়। এক পাশে স্টাফ রুম তো, আরেক পাশের একদম শেষ দিকের রুমে ইনফরমেশন কালেক্ট করে রাখা হয়েছে। তীব্রকে কেউ একজন ফলো করছে। তীব্র যদিও উপলব্ধি করতে পারছে, তবে পেছন ফিরে সে কাউকেই দেখছে না। বারবার ব্যর্থ হচ্ছে বুঝতে যে তাকে সত্যি কেউ ফলো করছে কিনা। তীব্র ইনফরমেশন রাখা রুমে ঢুকতেই আড়াল থেকে বেরিয়ে আসে লোকটা। কাউকে ফোন লাগায়, স্ক্রিনে নাম সেভ করা বস দিয়ে। বলে ওঠে, বস, ওই ছোকরা এখন হাসপাতালেই আছে। খাল্লাস করে ফেলবো নাকি? খাল্লাস করতে পারলে কর, নয়তো এমন হাল কর যে ওই ছেলে যেন আর উঠে দাঁড়াতে না পারে। রাত 9টা। মাহিন আর মারিয়াম একসাথে বাড়ি ফিরেছে। মুবাশির আদনান তখন কাউকে ব্যগ্র করে ফোন দিচ্ছিলেন। তাকে যে চিন্তিত লাগছিল, মাহিন এগিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। ওদেরকে জানান আজ তিনি রান্না করেছেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে, যেন একসাথে খেতে পারেন সবাই। মারিয়াম, যাও দ্রুত ফ্রেশ হয়ে আসো। তুমি চাইলে তুমিও যেতে পারো, একটু বিশ্রামের প্রয়োজন। কোনো কথা না, যাও ফ্রেশ হয়ে আসো, দেন খাওয়া দাওয়া করে ঘুমাবা। আমি আরেক রুমে যাচ্ছি। আধা ঘন্টা পর একসাথে নিচে আসে 2 জন। আরও চোখে 2 জন দুজনকে দেখছে বারবার। কি একটা কাজ হয়ে গেল। মাহিন তো আরেক রুমে গোসল করতে গিয়েছিল, তাই মারিয়াম দরজা চাপিয়ে কোনো মতে শাড়ি পরে চুল শুকাচ্ছিল। আর তখনই কি কাঠ দিয়ে দরজা খুলে মাহিন রুমে ঢোকে। লজ্জায় মারিয়াম ওয়াশরুমে দৌড় দেয়। আর মাহিন, সে তো মারিয়ামকে ওয়াশরুমের দরজায় বাড়ি খেতে দেখে হেসে গড়িয়ে পড়ে। মারিয়াম, মা কোনো সমস্যা? না না আঙ্কেল। তাহলে খেতে শুরু করো। আর মাহিন, তুমিও খেতে শুরু করো।
রাতে অভুক্ত ঘুমানোতে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে মারিয়ামের। মাহিনকে আজ তো এক পাগল মনে হচ্ছে ওর। প্লেটে পানি ঢালতে গিয়ে কেউ খাবারে পানি ঢালে। মারিয়াম খেয়াল করেছে ইদানিং মাহিন অনেক বেশি ফোনে আসক্ত। এমনকি মারিয়ামের আগে কাজ শেষ হলেও তাকে আরও কাজ দিয়ে বসিয়ে রাখে, কয়েকটা পেশেন্ট ধরিয়ে দেয়। মারিয়াম ভাবছে সে কি মাহিনের হসপিটালে এসে ভুল করলো নাকি? আর মাহিনের ভাই এমন করছে কেন? এই নাও কফি আর স্যান্ডউইচ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই মাহিন হাজির। টেবিলে কফির কাপ আর স্যান্ডউইচ রাখা। মাহিন বানিয়েছে কি? মাহিন তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। বিনা বাক্য ব্যয়ে খাবারে হাত লাগাতে নিলে মাহিন অতি নিকটে এসে মারিয়ামের কপালে উড়ো উড়ি করা চুলগুলো কানের পিঠে গজে দেয়। মারিয়াম আশ্চর্য দৃষ্টিতে তাকায়। মাহিন অস্বস্তিতে পড়ে যায়। সরে এসে বলে ওঠে, খেয়ে নাও, আমি রেডি হয়ে আসি, একসাথে বের হব। মাহিন দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে, তবে সেকেন্ড কয়েক বাদেই বেরিয়ে আসে। সে তো সকালে উঠে গোসল করে রেডি হয়েছে। মারিয়াম বারান্দায় কাপড় দেখে তা আন্দাজ করে নেয়। মাহিনের অবস্থা ভেবে হেসে দেয়। আমি সকালে গোসল করেছি, ভুলে গিয়েছিলাম। তৃষ্ণাকে দেখে হাসপাতালে যাব। মিনিট দুয়েকের রাস্তা পেরিয়ে তালুকদার বাড়িতে উপস্থিত হয় মাহিন মারিয়াম। তৃষ্ণা তখন সোফায় বসে আছে। বাড়ির গিন্নিরা তাকে কোনো কাজে হাতও লাগাতে দিচ্ছে না। বাড়ির প্রথম নাতির আগমন বলে কথা। এই তৃষ্ণা, খেয়ে নে মা, দ্রুত জুস ফিনিশ কর। রুটি খেয়েছিস তো? তানমি বেগম ব্যস্ততার মাঝে জিজ্ঞেস করে। গতকাল বিকেলই দেশে ফিরেছেন ওনারা। 15 দিন মেয়ের কাছে ছিলেন। মেয়েটাকে এতদিন পর দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। রেখে আসতে যেন মনটা মানছিল না। ছোট মা, এখনই তো পড়ে যেতে। উল্টো দিকে যেতে গিয়ে পড়ে যেতে নেন তানমি বেগম। মাহির ধরে ফেলে, চিন্তিত হয়, জিজ্ঞেস করে, ছোট মা, কি হয়েছে তোমার? অসুস্থ কি? প্রেশার ফল করেছি কি? আরে বাপ, একটু শান্ত হও, কিছু হয়নি। মেয়েটার কথা চিন্তা করছিলাম, তাই তোকে খেয়াল করিনি, আর তাই পড়ে যেতে নিয়েছিলাম। আমার মেয়েটা, সে যে দুর্জয়ের মৃত্যুর পর বাড়ি ছাড়লো আর ফিরল না। আর মাহিনটাও তো 3 দিনে একবার আসে। মাহিনের দিকে চায়ের কাপ এগিয়ে দেয়। রাবেয়া বেগম কেমন করে যেন সবসময় মাহিনের আসার কথা জেনে যান। ওর প্রিয় দুধ চা দেন। মারিয়ামের দিকেও এগিয়ে দিয়ে তৃষ্ণার পাশে বসেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে মাহিন আর মারিয়ামের দিকে তাকান। বলে ওঠেন, মাহিন, তৃষ্ণা মা হয়ে যাচ্ছে। তোরাও না হয় বেবি প্ল্যান কর। একসাথে 2টা বেবি হলে হেসে খেলে বড় হয়ে যাবে। মাহিন মারিয়াম দুজনেই লজ্জা পায়। সামনাসামনি যে এভাবে বলবে ভাবেনি কখনো ওরা। তাই লজ্জা পাওয়াটা একটু বেশিই হলো যেন। তখনই মাহিনের ফোন বেজে ওঠায় সাইডে সরে আসে সে। তীব্রের ফোন। কথা বলতেই হবে, তবে ওপাশ থেকে বলা কথার জন্য যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল। মাহিন সংক্ষেপে জাস্ট বলল, আচ্ছা, দ্রুত আয়। প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। রাত 9টা বাজে। মুবাশির আদনানের সামনে দাঁড়িয়ে আছে তীব্র, মেহের, মাহিন এবং প্রশাসনের কয়েকজন, যারা মূলত তীব্ররই লোক। মুবাশির আদনানের পাশাপাশি জুয়েল রানাকেও বেঁধে রাখা হয়েছে পাশের চেয়ারটাতে। মেয়ের স্তব্ধ শুনে যে এই লোক একজন ফেক পার্সন, একজন মানুষের রূপ এখন অন্য কেউ নিতে পারছে, এমন তো কঠিন নয় যে তারও সত্তা কেউ ছিনিয়ে নেবে না। গরম পানির প্রভাবে শরীর জ্বলে উঠতে চিৎকার করে ওঠে জুয়েল রানা আর মুবাশির আদনান। মুবাশির আদনান পরিস্থিতি বুঝে চিৎকার করে সাহায্য চান মাহিনের কাছে। ওরা সবাই সামনাসামনি দাঁড়িয়ে আছে। চাইলেও ওদের টিকিটিও করতে পারবেন না মুবাশির আদনান। মাহিন রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, কেন অভিনয় করলেন আমার সাথে মিস্টার জাবির ফারহান? মুবাশির আদনানের রূপধারী জাবির ফারহান চমকে ওঠেন। মাহিন কি করে জানলো বুঝতে পারেন না, তবে এতটুকু বোঝেন যে তার খেলা শেষ। এখন আর নতুন করে খেলা সাজালেও তার রেহাই নেই। তীব্রের হাতে ধরা পড়েছে সে। তবে তীব্র কিভাবে জীবিত? তার তো লাশ হয়ে থাকার কথা। আপনি বলতে শুরু করবেন নাকি আমি আপনার কালো অধ্যায়ের বিশ্লেষণ করব? তীব্রের হুমকিতে কেঁপে উঠলেও নিজেকে শেষবার ডিফেন্স করার চেষ্টা করেন তিনি। এটাই যেন কাল হয়ে দাঁড়ালো ওনার। মিথ্যার আশ্রয় নেওয়া প্রতিটা মানুষের শেষ পরিণতিই যেন মৃত্যু। উপর থেকে ফুটন্ত তেল পড়ে জাবির ফারহানের মাথার উপর, ঝলসে যায় পুরো শরীর। চিৎকার করতে করতে চেয়ার নিয়েই পড়ে যায়, আর তার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভয়ে থরথরে কাঁপতে থাকে জুয়েল রানা। আমতামতা করে অনেক কিছু বলে দেয়, আর তীব্র বাঁকা হাসে সেই সব কথা শুনে। জাবির ফারহানকে তুলে নিয়ে যেতে বলে দুজনকে। লোকটার যেন এখনও আছে। এত দ্রুতই কি প্রজন্ম ধ্বংসকারী মানুষকে হত্যা করা যায় নাকি? তীব্র, এসব কি করে জানলে তুমি? কি করে জানলে মুবাশির আঙ্কেল নয় এই লোক? আর কি করে জানলে এই লোকটার সাথে এমপি জুয়েল জড়িত? মেয়ের প্রশ্ন প্রশস্ত হাসে তীব্র। এই মেয়ের ধৈর্য নামক বস্তুটার বড্ড অভাব আছে, সব সময় তাড়াহুড়োয় থাকে। জুয়েল রানাকে চোখের ইশারায় নিয়ে যায় প্রশাসনের লোক, সাথে আছে টেপ রেকর্ডিং। নিজের দোষগুলো স্বীকার করেছেন, কুঠিবাড়িগুলোর ঠিকানা নিজেই বলেছেন। অবশ্য সেগুলো ডিলিট করতে বলা হয়েছে।
কেননা তীব্র চায় না মেয়েগুলো সামনে আসুক। ওরা যদি সামনে আসে তাহলে হয়তো আর কখনো সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সমাজ অনেক দূর এগিয়ে গেছে, সভ্যতার উন্নয়ন ঘটেছে, তবে কিডন্যাপ করে কিংবা শ্বশুরবাড়ি থেকে বিকৃত মেয়েগুলোকেও দোষারোপ করা হবে বিনা দোষে। যারা চায়নি খারাপ পেশা জড়াতে তবুও প্রাণের দায়ে জড়িয়েছিল, তাদের বাঁচাতেই তীব্র সামান্য প্রয়াস আর কি। চলো বাড়ি যাই, তারপর তোমায় বলবো। রাত 10টার দিকে বাড়ি পৌঁছে গোসলখানায় ঢুকে যায় মাহিন। মারিয়াম তালুকদার বাড়িতেই আছে। বেচারা একাই এসেছে এ বাড়িতে, আর তীব্র তার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছে। বাসায় ফিরে কোনো মতে ফ্রেশ হয়ে নেয় দুইজন। মেয়ের ভেতর এখনও কেমন যেন গা গুলিয়ে যাওয়া একটা ভাইব আসছে। এখনও মনে পড়ছে জাবির ফারহানের দেহ থেকে কিভাবে চামড়া খসে পড়েছিল। গাড়িতে থাকা অবস্থায় তীব্র সব খুলে বলেছে মেহের আর মাহিনকে। তীব্রর উপর যে অ্যাটাক হয়েছে সেটাও তীব্র বলেছে, তবে কিভাবে বেঁচেছে তা বলেনি। শেষে শুধু বলেছে জাবির ফারহান হলেন মুবাশির আঙ্কেলের কলেজ লাইফের বন্ধু, একজন চিকিৎসক, ড্রাগ বিআইআর আবিষ্কারক, বিভিন্ন অনৈতিক কাজ করে আত্মগোপন করেছিল। এমনকি মুবাশির আঙ্কেলের হত্যার পেছনেও জাবির আছেন। এইসব আমি কিভাবে জানলাম? যদি জানতে চাও তবে বলবো আমার লোকসংখ্যা বড্ড বেশি। খবর বের করতে তাই সময় লাগেনি। যারা ওনার হয়ে কাজ করেছিল একসময় তারাই টাকার গন্ধ পেয়ে সব শর্ত ভুলে সত্য উগলে দিয়েছে। তুর্জয়ের খুনের পেছনে কে আছে তা এখনও অজানা, তবে মনে হয় ওরই কোনো শত্রু ওকে মেরে ফেলেছে। বাকিরা নিজেরাও জেলে গিয়েছে। 7 মাস পর হসপিটালের করিডোরে এপাশ ওপাশ করে চলেছে তালুকদার বাড়ির লোকেরা। তৃষ্ণার প্রসব বেদনা শুরু হয়েছে। অনেক কমপ্লিকেশনের কারণে এত দ্রুতই এমন হওয়া। অবশ্য এত দ্রুত বলা যায় না। তৃষ্ণা 8.5 মাসের গর্ভবতী নারী। এই তো কিছুক্ষণ আগে ওটিতে নেওয়া হয়েছে তাকে। মোয়াজ কান্না করছে আর আল্লাহ আল্লাহ করছে। ভালোবাসার মানুষটার চিৎকার এখনও ওর কানে বাজছে। কতটা ভালোবাসলে একজন পুরুষ তার প্রিয়ার ব্যথায় কাঁদতে পারে। ঘন্টার মাঝে নার্স এসে বেবি কোলে দেয়। জানায় ছোট সোনাটা ছেলেই বাবু। মোয়াজ ছেলে কোলে নিয়ে স্ত্রীর কথা জিজ্ঞেস করে। নার্সের মুখটা একটুখানি হয়ে যায়। মোয়াজ প্রচণ্ড ভয় পায়, তবে নার্স বলে চিন্তা করবেন, এখন কিছুটা ঠিক আছে, তবে কমপ্লিকেশনের জন্য সমস্যা হতে পারে, তাই আজকের দিনটা আইসিইউতে রেখে পরে কেবিনে শিফট করা হবে। মেহের ভাতিজাকে দেখিয়ে চুমা খায়, আদর করে দেয়। কত কথাই না বলল মেহের, তবে বাচ্চাটা ঘুমে। মোয়াজ যখন জানায় ওরা সন্তানের নাম ঠিক করেনি, ভেবেছিল 7তম দিনে আকিকার সময় নাম দেবে, জন্মের 7 দিনের মধ্যে ভেতর নাম খুঁজবে। এই কথা শুনে মেহের কাউকে নাম রাখতে দেয়নি, বলেছে সবাইকে খবরদার কেউ ওর নাম রাখবে না। ওর মা ওকে 9 মাস পেটে রেখেছে, নাম তো ওর মাই রাখবে। ওর বাবা তো নাম রাখছে না, সেহেতু কেউ কোনো উল্টাপাল্টা নাম রাখবে না। মেহের গিয়ে তৃষ্ণার সাথে দেখা করে এসেছে। একটাও পরপুরুষকে মেহের যেতে দেয়নি তৃষ্ণার কাছে, কেননা এই সময় মেয়েটা বড্ড এলোমেলো থাকবে। নার্সের সাথে কথা বলে মেহের একজনকে ঠিক করেছে তৃষ্ণা সব সাহায্যের জন্য। আইসিইউতে তো আর ঘন ঘন ঢুকতে পারবে না ওরা, তখন যদি মেয়েটার কিছু প্রয়োজন হয় তখন। কেবিনে বসে বেবির সাথে তীব্র খেলছে। বাচ্চা ওর বড্ড প্রিয়। মোয়াজ গিয়েছে তৃষ্ণার জন্য খাবার আনতে। বাড়ির মানুষেরা চলে গেছে সবাই। এখন আর কাজ কি তাদের? কাল আসবে আবার। রয়ে গেছে শুধু তীব্র, রাবেয়া বেগম, মেহের, জায়েন, মারিয়াম। মাহিন তো অপারেশনে ঢুকেছে। মারিয়াম অবশ্য তৃষ্ণা সার্জারিতে ডক্টর জামানকে সাহায্য করেছিল। মেহের আমার না একজনকে চাই। কাকে? আমাদের বেবিকে। নিজের দিকে তাকে ছোট্ট সোনামণির কথাগুলো এক জায়গায় রাখছিল মেহের। তীব্রের কথা শুনে ফটাফট উপরে তাকাসে। মারিয়াম ওদের কথা শুনে মিটিমিটি হাসছে। আর মেহের তো লজ্জায় শেষ। 7 দিন পর তৃষ্ণা মোটামুটি সুস্থ। বাড়ি ভর্তি মেহমান। সবার ধ্যান জ্ঞান নোক্তার ওপর। তৃষ্ণা যেন সামনে থেকেও অদৃশ্য, তবুও সবাই বাচ্চাটার নাক, কান, চোখ কার মতো হলো এ নিয়ে যাচ করতে বসেছে। মোয়াজ তো রাবেয়া বেগমের সাথে এ নিয়ে রাগারাগি করেছে। পরে আকিকার পশু জবাইয়ের ওখানে চলে গেছে। মেয়েদের সহ্যহানি, ভাবির অবজ্ঞা। আজ ভাবির সাথে হচ্ছে, কাল যে ওর সাথে হবে না তার মানে কি? সবার এত জাজমেন্ট কেন করতে হবে? সবার সামনে থেকে বাচ্চাকে নিয়ে তৃষ্ণার কাছে চলে যায় মেহের। সবাই অনেক অবাক হয়। মেয়ের দেখেছে তৃষ্ণা এখনও অবধি নিজের সন্তানের দিকে দুদণ্ড স্থিরভাবে তাকাতে পারেনি। রাতে পেরেছে কিনা ওর জানা নেই। নোক্তা রাতে ঘুমায়, দিনে জাগে, তাই তৃষ্ণা আর মোয়াজের জ্বালা কম। ভাবি, আমাদের নোক্তা সোনা একদম তোমার আর ছোটদা ভাইয়ের প্রতিচ্ছবি হবে। দেখো, তোমরা দুজন ওকে মানুষের মতো মানুষ করবে। তৃষ্ণা মেয়েটার গালে হাত স্পর্শ করে। এই মেয়েটার কারণেই এত তাড়াতাড়ি নিজেকে সামলে উঠেছে। 7 দিনের 4 দিন তো তৃষ্ণার সাথে ওই ছিল। প্রথম 2 দিন আইসিইউতে ছিল সে। অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল। তারপর একটু সুস্থ হবার পর না কেবিনে দিল। এরই মাঝে তানমি বেগম আরেক খুশির খবর দিলেন, তোয়া নাকি প্রেগনেন্ট।
কথাটা শুনে সবাই যতটা খুশি ঠিক ততটাই চিন্তিত। একে তো একাকী থাকে, তার উপর বাচ্চা কাচ্চা হলে দুইজন কি সামলাতে পারবে নাকি? তবে সবাই আনন্দের সহিত খবরটা গ্রহণের চেষ্টা করলো। মেয়ের কল দিল তোয়াকে। তোয়ার খোঁজ খবরের মাঝে নোক্তাকেও দেখালো। নোক্তার পুরো নাম তাজমান তালুকদার নোক্তা। এর মাঝে রেদওয়ান বাড়ির লোকরাও চলে আসে। ছেলেকে না বরং ছেলের মাকে স্বর্ণের চেন দেয়। ছেলেদের তো স্বর্ণ কিংবা অলঙ্কার পরা নিষিদ্ধ, তাই ছেলের মাকেই উপহার দেওয়া। ছেলের মা এখন পড়বে, ভবিষ্যতে ছেলের বউ পড়বে, এমনটা ভেবে এই স্বর্ণ অলঙ্কার গিফট করে সবাই। 7 বছর পর। 7 বছরের এই লম্বা সময়টা খুব একটা সহজ ছিল না। উত্তাল পাতালের পরেই আজকের এই সুন্দর সময়টা। অনেক রহস্য নিয়ে তাদের জীবনের বিশাল এই সময়টা অতিক্রম হয়েছে। পৃথিবী থেকে হারিয়ে গেছে মোবারক তালুকদার, বেড়ে উঠেছে কয়েকটি যান। আজ তো আসছে বাংলাদেশে। ছুটি করে 2-3 বার এসেছিল, তবে বেশি দিন থাকতে পারেনি। তবে এবার লম্বা ছুটিতে আসছে। তালুকদার বাড়িতে উৎসব মুখর পরিবেশ। রেদওয়ান বাড়ির সকলে উপস্থিত। জুনায়েদ তালুকদার আর জাইন গিয়েছে তোয়া আর ওর টুইন বেবি মাহা আর তিসাসকে আনতে। মাহা আর সানায়া দুজন হয়েছে ওদের ভাইদের চোখের মণি। সানায়া হয়েছে মেহের আর তীব্রর ছোট সোনা। মারিয়াম মাহিনের ছেলে তাকসির আর তাকোয়া। একজনের 5 বছর আর আরেকজনের 2 বছর। তৃষ্ণা মজের 2 ছেলে নোক্তা আর নিশাত। জিয়ান এখনও বিয়ে করেনি। ওর বিয়ের কারণেই সবাই আবারও একত্রিত হওয়া। 7 বছরের অন্তরে জিয়ান বিয়ে করতে রাজি হয়েছে। তবে শর্ত দিয়েছে বিয়ে যদি করতে হয় তবে বুশরা নামক পাগল রমণীটাকেই করবে সে। যে মেয়েটা তাকে ভালোবেসে এখনও অবিবাহিত, তাকে কি করে কেউ ভুলে নতুন করে শুরু করতে পারে? সবশেষে সবাই সুখী হয়েছে। নুরিয়া ভালো হয়ে গেছে, বিয়ে শাদী আর করেনি। নিজের প্রফেশন থেকেও বেরিয়ে এসে ছোটোখাটো স্কুলে চাকরি করছে আর শ্বশুর বাড়িতেই আছে। তানিয়া আপু বছরে 2-1 বার আসে এখন। আর ফুপাফুপিও মেনে নিয়েছে তাকে এখন। জারিন সারিম বেশ আছে। বছর 2 হলো স্পেনে তারা, ব্যবসা সূত্রে চলে যাওয়া। ছেলে নিয়ে বেশ আছে ওরা। রোমানও একদম বাবা মায়ের মতোই হয়েছে, মিষ্টি বাচ্চাটা।